গতকাল রাত থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যে ভিডিওটি আমরা সবাই দেখতে পেয়েছি এবং এই ভিডিওটি দেখার পর আমরা সাধারণতই বা স্বাভাবিকভাবেই অনেকটাই স্তব্ধ হয়ে গেছি। এই স্তব্ধ হওয়ার পিছনে কারণ হলো যে একটি মানুষ গণভবনে বসে থেকে তার কি পরিমাণ লাশের দরকার ছিল, রক্তের দরকার ছিল, কি পরিমাণ প্রাণের বিনিময়ে তিনি ক্ষমতা থাকতে চেয়েছিলেন। আমি বলছি সেই পতিত স্বৈরাচার ফেসিবাদী শেখ হাসিনার কথা। এই শেখ হাসিনার কথাটা আমি যখন এখানে বলছি তখন একটি ভিডিও আমি আপনাদেরকে আগে দেখাতে চাই, দেখানোর পর আমি বাকি আলোচনাটা করতে চাই। লাশের একটি স্তূপ, যে লাশ আমরা দেখলাম যে লাশের স্তূপ করে ভ্যান গাড়িতে তোলা হচ্ছে, এই দৃশ্যটা আমাদেরকে খুবই ব্যথিত করছে। তারপর বাকি আমি আলোচনাটা করি। ভিডিওটি আপনারা দেখলেন, এটা শেখ হাসিনা ক্ষমতা টিকে থাকার জন্য সে গণভবনে বসে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছেন। আমরা সঠিক পরিসংখ্যান জানি না, এবং এই বর্তমান যে সরকার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে, সহস্রাধিক প্রাণের বিনিময়ে ক্ষমতা এসে বসেছেন, সেই সরকার এখন পর্যন্ত একটি সুনির্দিষ্টভাবে তালিকা তৈরি করতে পারেনি যে কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, কতজন পঙ্গুত্ব বরণ করেছেন এবং কতজন দৃষ্টিচক্ষু হারিয়েছেন। এগুলো তারা এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। কিন্তু যেভাবে চলছে এই সরকার, আমি জানি না যা আরো অসংখ্য ইস্যুগুলো যখন সামনে চলে আসবে তখন এই সরকার এগুলো করতে পারবে কিনা, সেটা নিয়ে অনেক সন্দেহ সংশয় রয়েছে। যাই হোক, আমি আসি মূল কথায়। এই যে মানুষকে হত্যা করা হলো, এই যে মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, শেখ হাসিনা গণভবন থেকে বসে থেকে যাদেরকে নির্দেশ দিয়েছেন, পুলিশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এইভাবে গণহত্যার ঘটনা ঘটেছে, লাশের স্তূপ করা হয়েছে, যে লাশ ভ্যান গাড়িতে ভরে আবার তিরপাল বা কাগজ দিয়ে ডেকে সেগুলোকে গণকবর দেওয়া হয়েছে, কিংবা সেগুলোকে কোথাও ফেলে দেওয়া হয়েছে, যে যাই করা হয়েছে, এগুলো তো তারা কারা, তাদেরকে তো আমরা সবাই জানি, চিনি। সেসব পুলিশ ঊর্ধ্বতন সদস্যরা কোথায় আছেন, এই কর্মকর্তারা কোথায় আছেন? তারা কি ডিবির কার্যালয়ে আছেন, নাকি কাউন্টার টেরোরিজমের বন্দিশালায় আছেন, নাকি এসবির এখানে আছেন, নাকি এনএসআই এর কাছে আছেন, নাকি ডিজিবি এর কাছে আছেন, নাকি সেনাবাহিনীর হেফাজতে? আমরা জানি না। তবে তারা যেখানেই থাকুন না কেন, বা তাদেরকে যেখানেই রাখা হোক না কেন, নিরাপত্তার স্বার্থ অজুহাত তুলে উচিত তাদেরকে আইনের আওতা এনে বিচারের মুখোমুখি করা, নাম্বার 1। নাম্বার 2, যে ব্যক্তিটি এই বাংলাদেশের মানুষের ভোটের এবং মানুষের বাক স্বাধীনতা, মানুষের কোন রকম অধিকার নিয়ে কথা বলতে পছন্দ করতেন না, এবং মানুষের কোন রকম অধিকারকে যিনি তোয়াক্কা করতেন না, যিনি নিজেকে মনে করতেন এই দেশের রানী এবং তার বাবা এই দেশের মালিক, সেই ব্যক্তিটির নামে শত শত হাজার হাজার কতগুলো মামলা হবে বা মামলা হচ্ছে, সেটা আসলে খুব একটা দেখার বিষয় না। দেখার বিষয়টা হলো যে তাকে কি বিচারের মুখোমুখি করা হবে কি না, এই প্রশ্নটা আমি এখানে করতে চাচ্ছি বা করতে চাই। এই যে মামলাগুলো হচ্ছে, মামলাগুলো নিয়ে আমি আরো অনেক কথাই বলেছি, বিভিন্ন ভিডিওতে কথা বলেছি। আমি ব্যারিস্টার সারা হোসেনের
তার রেফারেন্স দিয়েও কথা বলেছি। এই মামলাগুলো যেভাবে করা হচ্ছে অর্থাৎ একটা গায়েবী বা গজবি, যে আওয়ামী লীগের আমলে যেসব করা হতো সেইভাবেই ঠিক মামলাগুলো করা হচ্ছে, যে মামলাগুলো আদতে আদালতে গিয়ে টিকবে বলে মনে করার কোনো রকম সুযোগ নেই। আমরা যদি দেখি এই যে লোকগুলো বা কর্মকর্তারা আসছিলেন, যারা এই যে পুলিশের ডিবির ছিলেন, তারপর আপনার কাউন্টার টেরোরিজমের ছিলেন, তারপর পুলিশের প্রধান, ডিএমপির কমিশনার কিংবা বিপ্লব কুমার, অন্যান্য যারা ছিলেন, তাদেরকে নিয়ে এই যে নাটক করা হচ্ছে, তাদেরকে নিয়ে গ্রেপ্তারের নাটক চলছে, অভিযানের নাটক চলছে, এইসব নাটক আমরা এখন আর দেখতে চাই না। আমরা দেখতে চাই তাদেরকে আইনের মুখোমুখি করা হয়েছে ওসেরেই। আমরা দেখতে চাই যারা এই ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করা হোক, তারা যেই হোক তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। এখানে এই যে সরকার, যিনি বর্তমানে প্রফেসর ইউনূসের সরকার ক্ষমতা, প্রফেসর ইউনূস উনার সততা নিয়ে আমাদের কারো কোনো রকম প্রশ্ন তোলার আসলে নৈতিক দায়িত্ব নেই, সুযোগও নেই কোনো রকম। তিনি একজন সজ্জন, ভদ্র, নম্র এবং অত্যাধিক ট্যালেন্ট একজন পার্সন, যা আমাদের জন্য খুবই ভাগ্যের বিষয় যে উনার মতো মানুষ আমাদের এই রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব এখন তিনি পেয়েছেন। এই যে হাজার হাজার, এই যে আমি যে ভিডিওটা দেখালাম, এরকম হাজার হাজার ছাত্র জনতার লাশের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই সরকার কি ভালো চলছে? সরকার কি ভালো চালাতে পারছে? এ নিয়ে অনেক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে, আর ওটাই স্বাভাবিক। এই যে যারা মারা গেছেন বা যাদেরকে শহীদ করা হলো, যাদেরকে হত্যা করা হলো, আমি দেখেছি, এমনও দেখেছি আমরা যে অনেক বাবা এখনো, অনেক মা এখনো তাদের সন্তানকে খুঁজে ফেরার আশায় পথে পথে ছবি নিয়েও ঘুরছেন। এরকম সংবাদও কিন্তু টেলিভিশনে প্রচার করেছে, সেরকম সংবাদ আমরা দেখেছি। তাহলে সরকার কেন এখন পর্যন্ত একটি সুনির্দিষ্টভাবে একটি তালিকা করতে পারছে না? এগুলা তো অনেক বড় প্রশ্ন। আর যাই হোক, যেভাবেই হোক, যে কোনোভাবেই হোক, আমি আজ দেখলাম ইন্ডিয়ার একটি পত্রিকা একটি নিবন্ধ লিখেছে বা একটি সংবাদ লিখেছে, সেটা নিয়ে আমি আলাদাভাবে বিশ্লেষণ করব। তার চেয়ে বড় কথা হলো, শেখ হাসিনা কোথায় আছেন? ভারতে। তিনি ভারতে পালিয়ে গেছেন, ভারতে আছেন, কোন জায়গা আছেন, অজ্ঞাত স্থানে নাকি স্বজ্ঞাত স্থানে, সেগুলো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় এবং আমাদের প্রত্যাশা এবং চাওয়ার বিষয়, আমাদের দাবির বিষয়টি হলো প্রফেসর ইউনূস স্যারের কাছে যে তিনি শেখ হাসিনা বাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করবেন এবং তাকে এই গণহত্যার কারণে তাকে উপযুক্ত অর্থাৎ আইন অনুযায়ী তাকে শাস্তি দিবেন। এটাই আমরা দেখতে চাই। এটাই আমার মনে হয় সমগ্র দেশের মানুষ বা সাধারণ জনতা, তারা মনে হয় এটাই প্রত্যাশা করেন, এর বেশি কিছু না আপাতত। কিন্তু তিনি কি পারবেন কি পারবেন না? তিনি যদি না পারেন এটা করতে, তাহলে তার যে তো অর্জন আছে, উনি যত কিছু অর্জন করেছেন সারা বিশ্বে, প্রফেসর ইউনূস মানেই একজন আইডল, কিন্তু সব কিছু এখানে বিসর্জন হয়ে যাবে। আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, এটি তো মাত্র একটি খণ্ড চিত্র, এরকম আরো হাজারো অসংখ্য খণ্ডচিত্র কিন্তু রয়েছে যা আমরা জানি না, আমাদের চোখের আড়ালে রয়ে গেছে। আমরা চাই এই শেখ হাসিনাকে এবং শেখ হাসিনার দূষর সেই সব পুলিশ অফিসারদেরকে, ওই যে ডিবির হারুন, পুলিশের সাবেক আইজিপি ওই যে মামুন, তারপর ডিএমপির সাবেক কমিশনার, এই কাউন্টার টেরোরিজম মনির, বিপ্লব কুমার, এই সব খুনিদেরকে, যাদের নির্দেশে পুলিশের অন্যান্য সদস্যরা মানুষকে হত্যা করেছেন, এই লোকগুলোকে গ্রেপ্তার দেখানো হোক, তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে বিচারের মুখোমুখি করা হোক। তা না হলে এইগুলো বিচারের বাইরেই থেকে যাবে, এই ঘটনাগুলো পর্দার আড়ালেই থেকে যাবে, চাপা পড়ে যাবে। যদি চাপা পড়ে যায়, তাহলে এই যে 2024-এ যে গণ অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হলো, এই সরকারটা আসলে বৃথা যাবে। বাংলাদেশের জনগণ, মানুষ আর কখন ন্যায় বিচার পাবে বলে
মনে করার কোনো রকম সুযোগ আমাদের থাকবে না।